ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকে আমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছেন প্রিয়াদি এর আগেও 3টে ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছে এবং ওনার প্রত্যেকটা ঘটনায় তোমাদের অসাধারণ লেগেছে। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লাগবে, কারণ প্রিয়াদি এত সুন্দর করে ঘটনাগুলো গুছিয়ে বলে যে শুনতে দারুণ লাগে। তো আর একদম কথা বাড়াবো না, তোমরা হেডফোনটা টুক করে গুজে নাও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি করে আমাদের এই পরিবারকে শেয়ার করে দাও। তোমরাও যদি এরকম পডকাস্টে ঘটনা শোনাতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা চলে যাই আজকের পডকাস্টে। প্রিয়াদি, হ্যাঁ বলো, কেমন আছেন? এই ভালো আছি। তুমি কেমন আছো? এই আমারও চলছে। আচ্ছা, আপনার আগের যে স্টোরিটা সেটা মোস্ট প্রবাবলি কতদিন আগে এসেছিল? 3 মাস না? মাস 3 হয়ে গেছে। 3 বেশি হয়েছে বোধহয়। না না, মাস 3 আগে। মাস 3 হয়েছে তাই না? ওকে ওকে। আচ্ছা, তুমি আজকে যে স্টোরিটা বলবে, মানে স্টোরি 2টো কি 3টে বলবে বলেছিলে, সেটা হচ্ছে তার মধ্যে 2টো তোমার মাকে নিয়ে এবং একটি তোমার ভাইয়ের অফিসে ঘটেছিল, তাই তো? আচ্ছা, তাহলে তুমি কোনটা দিয়ে শুরু করতে চাইছো? আমি ফার্স্ট করব আমার মায়ের ঘটনাটা দিয়ে। ওকে, ঠিক আছে, তারপরে লাস্টে আমি আমার ভাইয়ের ঘটনাটা বলবো। ওকে। মানে এই ঘটনাটা আজ থেকে বর্তমান আমার মায়ের বয়স হচ্ছে 60 বছর। তো মা যখন মোটামুটি 7-8 বছর বয়স, তখনকার ঘটনা আমি বলছি। মানে বহুদিন আগে। তো এই ঘটনাটা ঘটেছিল, আমার মামার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর। তো আজকে যেরকম আমাদের একটা সোসাইটির মধ্যে রয়েছে, এই দিকটা মুসলিম পাড়া, এই দিকটা হিন্দু পাড়া, এরকম একটা ডিভাইড ব্যাপারটা, যে মুর্শিদাবাদে কিন্তু এইটা কিন্তু নেই। নর্মালি ওখানে খুব মিলে ঝুলে সব মানুষজন থাকে। ঠিক আছে, তো আমার দাদু তখন, মানে আমি আগে বলে নি, আর একটা কথা বলি, আমার মারা প্রায় তখন 5 বোন 1 ভাই। তো 5 বোন 1 ভাই মিলে, আমার মামা হচ্ছে ছোট। তো আমার দাদু তখন নতুন বাড়ি কিনেছেন। তো বাড়িটা কিনেছেন একজন মুসলিমের বাড়ি, মানে মুসলমান ফ্যামিলির কাছ থেকে বাড়িটা কেনে। তো আমার মা তখন ছিল মানে বড় মাসির পরে হচ্ছে ধরো আরো 4টে বোন। 4 বোনের মধ্যে মা হচ্ছে 3 নম্বরে, 1 2 3, মা হচ্ছে 4 নম্বরে, তারপরে আমার পরের মাসি, তারপরে মামা। তো এইটা আমি বলার কারণটা হচ্ছে, বাড়িটা যেটা মানে কিনেছিলেন আমার দাদু, এটা 1 তলা বাড়ি। তো তখনকার দিনে কি হতো, যেটা কোলের ছেলে মেয়ে যে বাচ্চাদের থাকতো সেটা বাবা মায়ের কাছে শুতো, বাকিটা কিন্তু বড় যে ছেলে মেয়ে হতো, বাড়ির যেটা বড় থাকতো, সেই বাকি ভাই বোন গুলোকে নিয়ে থাকতো। তো বাড়িটা যেটা কিনেছিল, যেটা হচ্ছে 3টে রুমের বাড়ি, 1 তলা বাড়ি, বাড়ির ওপরে ছাদ, মাঝখানে একটা দালান, ওই দালানের পাশেই হচ্ছে কলতলা, আর ঠিক দালানের শেষটাতে একটা উঁচু প্রাচীর ছিল। মানে নর্মালি কোনো মানুষ ওখানে ওঠাটা পসিবল নয়, কারণ ওই প্রাচীরটার পিছনটাই হচ্ছে পুকুর পাড়, মানে পুকুরের, মানে ওই প্রাচীরটা পুকুরের ওপর দিয়েই করা বলতে গেলে পারে। তো নর্মালি তার মানে ওখানে কোনো লোকজন ওই পুকুর পেরিয়ে প্রাচীর দিয়ে উঠবে না। তো এই বাড়িটাতে যখন নতুন অবস্থায় আমার দাদু কেনে, তো সেরকম ভাবে অতটা খোঁজ খবর না নিয়েই এলাকার মধ্যে এক পক্ষ সস্তায় বাড়ি পেয়েছে, কিনে নিয়েছিল দাদু। তো গরমকাল, তখন তো আজ থেকে 50-60 বছর আগে মুর্শিদাবাদ, বহরমপুর এরকম সাইডে ধরো ইলেকট্রিক
ইউজটা তো খুব কম ছিল, মানে খুব সম্ভ্রান্ত পরিবার ছাড়া খুব একটা ভালো ইলেকট্রিক লাইনটা নিত না। তো সেরকম আমার দাদুদেরও ওরকম বাড়িতে কোনো কারেন্টের ব্যাপারটা ছিল না। তো দাদু দিদা যে একটা রুমে শুতো, আর পুরো লম্বা দালানের ওপরে সব বিছানা করে দাদু ওই মশারি টশারি টাঙিয়ে আমার মানে বড় মাসি বাকি ভাই বোনগুলোকে নিয়ে ওখানেই শুতো দালানে। তো এরকম প্রায় দিন শুতে শুতে হঠাৎ আমার মা, মানে আগেও আমি বলেছি যে আমার ভাই আর মা কিন্তু কোনো কিছু মানে এই আত্মা সম্পর্কিত ব্যাপারটা ওরা কিন্তু দেখতেও পায়, ফিলও করতে পায়, যেটা আমার আর আমার বাবার মধ্যে নেই। আর আমি আর আমার বাবা হচ্ছে সাংঘাতিক ভীতু, এই ভাই আর মায়ের হাত ধরে আমরা চলি। তো আমার মা শুয়ে থেকে ওই সবসময় দেখতো ওই প্রাচীরটা, রাত হলেই না ওই প্রাচীরটাই দেখতো, ওই উঁচু প্রাচীরের উপরে কেউ একটা শুয়ে আছে, তাও একটা ইটের গাঁথনির উপরে কোনো মানুষ যে এরকম শুতে পারে এটা তো একটা বাচ্চার পক্ষে বোঝা সম্ভব না। বাচ্চা দেখতো নর্মালি ওখানে কেউ একটা শুয়ে আছে। তো উঠে বসছে প্রাচীরের উপরে, বসে থেকে কিছুক্ষণ বসার পরে একটু নড়াচড়া করলো, আবার শুয়ে পড়লো। তো এরকম 2-4 দিন দেখার পরে দিনের বেলায় মা এরকম সবাইকে বলতো, আমার বড় মাসিকে বলতো, দিদি এরকম ওই প্রাচীরের উপরে জানো তো রাত্রিবেলায় কে একটা শুয়েছিল। মাকে সেরকম ভাবে কেউ গুরুত্ব দিত না। নর্মালি এটা আমাদের বাড়িতেও হয় যে বাচ্চা কাচ্চার কথায় কেউই গুরুত্ব দেয় না। তো কি না দেখতে কি দেখেছে এরকম প্রায় দিনই ওই জিনিসটা হতে হতে তারপরে একদিন মা রাত্রিবেলায় দেখে রীতিমতো সে শুয়ে উঠে বসলো, উঠে বসে প্রাচীরের উপর উঠে দাঁড়িয়ে পায়চারি দিচ্ছে। তো এই ঘটনাটা দেখার পরে মা তখন চিৎকার করে ওঠে, কে 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 ওখানে কে করতে। তখন আমার বড় মাসি লাফিয়ে ওঠে, কি হয়েছে? মা তখন হাত দিয়ে দেখাচ্ছে, ওই দেখো দিদি, ওই প্রাচীরটার উপরে কেউ রয়েছে, দেখো দেখো তুমি দেখতে পাচ্ছ না ওখানটায়। ও বড় মাসি 4-5টা দেখছে কেউই নেই, তার চোখে পড়ছে না, অথচ মা চেঁচাচ্ছে। তো মাকে বলেছে, ধর তোর চোখে কিছু ভুল দেখছিস, শুয়ে পড়। তো মা বলছে, না আমি ওই তো দেখতে পাচ্ছি, ওই দেখো লোকটা উঠে বসে এবার বসলো প্রাচীরের উপরে। তো যখন বড় মাসি দেখতে পায়নি চোখে, ব্যাপারটাকে ইয়ে করে মাকে ভয় মানে ধমক টমক দিয়ে শুইয়ে দেয়। মাসিও শুয়ে পড়ে। এই ঘটনাটা মানে মাঝে সাঝে না মার ঘুম যদি রাত্রি ভেঙে যেত মা কিন্তু দেখতে পেত। তো এই ঘটনাটা বেশ কিছুদিন হয়ে যায়, প্রায় মাসখানেক, 1-1.5 মাস পর, ওই নতুন বাড়িতে থাকতো তখন। 1-1.5 মাস পর একদিন মা হয়তো, মায়ের ঠিক মনে নেই, মা বলছে বলে আমি কিছু একটা কারণে বাবার ভয়তে লুকিয়ে আছি, মানে বাবা দোকান থেকে ফিরলে আমাকে খুব মারবে, নয় পড়াশোনা বা পাড়ায় খেলতে বেরিয়েছি, কিছু একটা কারণে দাদু সেদিন মানে আমার দাদু, মানে মা যে অন্যায়টা করেছে মা জানে আজকে বাবা বাড়ি ফিরলে পরে দিদি বলবে আর আমাকে মারবে, এই ভয়েতে মা কি করেছে ছাদে উঠে গিয়ে লুকিয়ে আছে দাদু ভয়েতে। তো সেদিনকে মোটামুটি আমার দাদুর দোকান বন্ধ করে ফিরতে ফিরতে প্রায় রাত্রি 9টা বাড়ি ফিরেছে। মা ছাদেতে মানে সিঁড়ি দিয়ে উঠে একটা পোর্শনে একটা উঁচু সিমেন্টের একটা ধাপি মতো ছিল, মানে বেশ একটা বড়, মানে 5-6 ফুটের লোক শুয়ে পড়তে পারবে এইরকম একটা বেদি টাইপের ছিল। তো মা ওইখানে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। তো যখন ঘুমিয়ে পড়ে তখন দাদু খোঁজাখুঁজি, বাড়িতে ঢুকেই দাদু খুঁজছে মুনমুন কোথায়। তখন বড় মাসি বলে যে বাবা আপনার ভয়েতে গিয়ে ছাদে লুকিয়ে আছে। তখন দাদু বলে যা ওকে ছাদ থেকে নামা। ইতিমধ্যে ঘটনাটা ঘটেছে, মানে এটা তো নিচের তলায় হচ্ছে, মা যে ছাদে শুয়ে রয়েছে একমাত্র আমার বড় মাসি জানতো। মা শুয়ে রয়েছে ঘুমাচ্ছে, হঠাৎ মানে মা রীতিমতো অনুভব করছে বুকের ওপরে কেউ চেপে বসে আছে, আর রীতিমতো সে খুব ভারী। এবার আমার মা ছোটবেলা থেকে খুব ডান পিটে, মানে আরো ঘটনা বলবো কোনো এক সময়, মানে প্রচন্ড ডান পিটে। ওইটুকুনি মেয়ে মানে চোরকে রাত্রিবেলা বাড়িতে চোর পড়েছে লাঠি নিয়ে তাড়া করেছে, তাকে মেরেই দেবে লাঠি দিয়ে,
সেই মেয়ে রীতিমতো ভয় পেয়ে গেছে যে বুকের উপরে মানে খুব ভারী দেখে তখন দেখে যে গলাটা কেউ টিপে ধরে আছে, মানে ছাড়ছে না। আর মা রীতিমতো সেই হাত দিয়ে চেষ্টা করছে গলাটাকে ছাড়ানোর, আর গুঙিয়ে যাচ্ছে। তো সে গ গ গ করে শব্দ করে যাচ্ছে আর মানে ছাড়ানোর চেষ্টা করছে। এবার চোখ খুলে মা চোখটা খুলে রয়েছে, দেখি সামনে কিন্তু কেউ কিচ্ছু নেই, অথচ রীতিমতো বুঝতে পারছি আমি উঠে বসতে পারবো না, আমার বুকের উপর কেউ বসে আছে। আর মানে এই পরিস্থিতিতে এই গোঙাচ্ছে আর একটা মানে সেই দ্বন্দ্বযুদ্ধ লেগেই রয়েছে, তার সঙ্গে যে কেউ একটা কিছু একটা ইয়ে করছে। ইতিমধ্যে আমার বড় মাসি ওপরে উঠে আসে ডাকতে, এসে দেখে যে ও আমার মা ওই শুয়ে শুয়ে হাত পা ছড়িয়ে গলাটার কাছে এরকম হাত দিয়ে দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, আর দুটো পা রীতিমতো ছুটছে, আর মুখ দিয়ে কোনো শব্দ নেই, খালি গোঙাচ্ছে। আচ্ছা, তখন আমার বড় মাসি গালে টালে থাপ্পড় টাপ্পড় দিয়েছে, দিয়ে বলেছে কি হয়েছে, এই ওট মনু ওট ওট করে ধাক্কা মেরে তুলেছে। তখন মায়ের জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরতে তখন বড় মাসিকে চেপে ধরেছে, দিদি আমার বুকের উপর কে বসেছিল। তখন বড় মাসি তখনকার দিনের ব্যাপার, রাত্রির বেলা অন্ধকার ছাদে বসে রয়েছে, মাসি বড় মাসি নামিয়ে নিয়ে বলে যা ছাদে উঠবি না রাতে, নিচে চ বলে ওকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে দেয়। তো সেদিন রাত্রিটা আর কেউ কোনো রকম ভাবে আলোচনা করেনি এই ব্যাপারটা নিয়ে। পরের দিন আমার বড় মাসি দাদুকে ঘটনাটা পুরোটাই বলে, যেরকম মনু কিন্তু ওই পাঁচির উপর কাউকে দেখে, বাবা আপনি একটু খোঁজ খবর নেবেন, এরকম ছাদেতে কালকে মনুকে কিছুতে একটা ধরেছিল, তো আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো যে কি ব্যাপার। তো তখনকার দিনে কিন্তু বাবা মাকে খুব সম্মান করে ছেলেমেয়েরা কথা বলতো, এই আপনি 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 করে এনারা কথা বলতেন। হ্যাঁ, আপনি তো বিশেষ করে মাকে তুমি বলো, বাবাকে কিন্তু আপনি করে কথা বলতেন। তো বড় মাসি এখনো গ্রামের দিকে চলে। হ্যাঁ, আমি কথাটা বলছি 60 বছর আগে, বুঝতে পারছো, মানে সেই বাবাকে খুব সম্মান করে কথা বলা হতো, মানে আমার বাবা যেটা করতো সেটাই ফাইনাল ছিল একদম। আর আমার নিজের চোখে আমার দিদাকে দেখা, আমার দাদুকে আপনি করে কথা বলতেন। যেহেতু আমার মাদেরকে দেখি না, আমাদেরও কোনো ব্যাপার না, কিন্তু আমার দিদাকেও দেখতাম আমার দাদুকে আপনি করে কথা বলতেন। তো তখন খোঁজ খবর নিতে বলতে তখন দাদু বলে ঠিক আছে দেখবো। আর মনের মধ্যে তো একটা ইয়ের ব্যাপার ছিলই যে একটা মুসলমানদের বাড়ি কিনেছি, দাদুরও কোথাও একটা কৌতূহল জাগে ব্যাপারটা কি। তো যাদের কাছ থেকে বাড়ি কিনেছিল তারা তো চলে গেছে ওখান থেকে বাড়ি বিক্রি করে। আর মুর্শিদাবাদ জেলাটা কিন্তু কিন্তু খুব একটা ছোট নয়, বিশাল এলাকা নেই। তো তারপরে আশেপাশে বাড়ি থেকে খবর নেয় যে এরকম বাড়িটার মধ্যে তোমরা কি কেউ কিছু জানো, যে এরকম বাড়িটা একটু ভয় ভয় লাগছে, রাত্রির দিকে একটু খুব অসুবিধা হচ্ছে। তখন আশপাশ থেকে বলে যে ওই বাড়িটাই তো ওই দালানে তোমরা যেখানে কলতলা করেছো, আর মানে ওই যে পাঁচিরটা, ওই পাঁচিরটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল না, মানে বাড়ির দালানের পরটা মানে পুকুর পাড় ছিল, ওই বাসন টাসন মাছ দিয়ে কেউ পুকুর টুকুর নামলে নামতে পারতো। তো আমার দাদু যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল, ওই জন্য ওই জায়গাটা একটা উঁচু করে পাঁচির তুলে দিয়েছিল। ওই পুকুর পাড়েতে ওই যারা বসবাস করতো তাদের আত্মীয় স্বজনরা যারা মারা গেছিল পূর্বপুরুষরা, ওখানেই ওরা কবর দিত উঠানে। তো কবর বলে কোনো জিনিসটা কিন্তু আমার দাদুর চোখে পড়েনি, মাটির দালান, সেরকম কিছু চোখে পড়েনি। বলেছিল ওটা ইয়ে ছিল, তো আপনারা তো ওইখানে পাঁচির তুলেছেন, হয়তো সমাধির ওপর দিয়ে আপনারা পাঁচিরটা তুলেছেন ওই কবরের ওপর দিয়ে, যার জন্যই সেখানে আপনারা এরকম দেখতে পান। তবে বাড়িটা কিন্তু খুব একটা ভালো বাড়ি না, মানে জিন টিন আছে এরকম একটা আমাদের আমরা কিন্তু জানতাম। তারপরে এইসব শোনার পরে আমার দাদু তো মানে খুব টেনশনে পড়ে যায়, কারণ বাড়িতে 5-5টা ছোট বাচ্চা। তো তারপরে কিছুদিনের মধ্যে আমার দাদু বাড়িটা বিক্রি করে দেয়, মানে কিছুদিন বলতে মানে 1-2 সপ্তাহের মধ্যেই দাদু বাড়ি বিক্রি করে চলে যায়, মানে বাড়িটাই ছেড়ে চলে যায়। তারপর থেকে আমার মার ওই রকম ধরনের কিছু দেখা টাকা এগুলো দেখতে পাইনি। তো এই ঘটনাটার পর আমার মায়ের সঙ্গে আর সেরকম কিছু ঘটনা ঘটেনি। তো এরপরে নেক্সট যে ঘটনাটা বলছি সেটাও আমার মাকে নিয়ে আমি বলছি, আমার মায়ের মুখ থেকেই শোনাই ঘটনা। এটা তোমার ঘটনাটা ঘটেছিল
তখন আজকের যেটা মুম্বাই, তো ওই সময় এই শহরটাকে বলা হতো, সবাই আমরা জানি, বোম্বে বলে। তো বোম্বেতে আমার মানে বর্তমান মুম্বাইতে আমার মায়ের প্রিয় বান্ধবীর বিয়ে হয়। তাও এটা নানা করে ধরো 84-85-এ, 1984। আচ্ছা তো বান্ধবীর বিয়ে হয়, তো ওই বান্ধবীর ভাসুরের বিয়েতে মাদেরকে ইনভাইট করেন। তো মা যেতে পারলেও তখন আমার বাবা কিন্তু যেতে পারেনি, তখন মায়েরা সবে বিয়ে হয়েছে। হুম, তো মাও আর বাবা যেতে পারেনি, তো মাকে দিয়ে পাঠিয়ে দেয়। আমার মা আর আমার ছোট মাসি যায় ওই বিয়ের অনুষ্ঠানে। তো মুম্বাইতে তাদের রিসেপশন পার্টি টাটি ছিল, মানে হয়ে যাওয়ার পর সবাই মিলে ঠিক করে যে যখন এসছি তাহলে আমরা এখান থেকে খান্ডালা ঘুরতে যাবো। এটা খুব সুন্দর একটা পাহাড়ি এলাকা, ভালো লাগবে। তো একটা দল বেঁধে, মানে ওই বিয়েতে যে কটা বন্ধু বান্ধব সবাই গিয়েছিল, ওরা পুরো একটা গ্রুপ করে খান্ডালা যায়। আচ্ছা তো ঘটনাটা সম্পূর্ণ ঘটেছিল খান্ডালাতেই। তো খান্ডালাতে সেই সময় মারা যখন যায়, তখন মারা ওখানে যে গাড়ি মানে গাড়ি বুক করতে হয়েছিল, দুটো নাহলে তিনটে এরকম। আর তখন তো গাড়ির মধ্যে অনেক লোক নেওয়া যেত। হ্যাঁ তো নর্মালি অনেকজন গিয়েছিল, প্রায় নানা করে মায়ের মুখে। মানে এই ঘটনাটা আমি কিছুক্ষণ মানে ছোটবেলা থেকে শুনেছি, কিছুক্ষণ আগে আমি আর একবার ভালো করে মায়ের কাছ থেকে গল্পটা শুনলাম। হুম, তো প্রায় নানা করে 10-12 জন ছিল, তার মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি ছিল। তো আচ্ছা ড্রাইভার বলে দিয়েছিল যে দেখুন, আমরা তো খান্ডালা উঠবো, যদি অন্ধকার হয়ে যায় তাহলে আমরা কিন্তু সেদিন ব্যাক করবো না, এটার কিন্তু চার্জ আপনাদেরকে একটু দিতে হবে এক্সট্রা, আর রাতে আমাদের থাকার ব্যবস্থা করতে হবে। তো হুম, আমার মাসিরা তখন, মায়েরা, মানে মায়ের যে বান্ধবী ও আমার মাসি হয়, তো মারা তখন জিজ্ঞাসা করেছিল কেন। বলছে না, খান্ডালা রাস্তাটা খুব একটা ভালো না এরকম, তার জন্য আমরা কিন্তু গাড়ি তুললে যদি অন্ধকার হয়ে যায় আমরা গাড়ি ব্যাক, মানে সেদিন রাত্রিরে ফিরি না, আমরা আলো না ফোটা পর্যন্ত নিচে নামি না। তো বলেছে ঠিক আছে। যথারীতি ওরা গাড়ি নিয়ে আস্তে আস্তে খান্ডালার দিকে রওনা দেয়। তো রওনা দিতে দিতে সন্ধে হয়ে গিয়েছিল হুম, যখন গাড়ি উঠছিল। যখন অন্ধকার হয়ে গেছে, ড্রাইভার তখন বলে দিয়েছে যে দেখুন, আপনারা কিন্তু কেউ মানে গাড়ির কাঁচ কিন্তু কেউ নামাবেন না, কাঁচ তুলে রাখবেন। আর রাস্তায় যদি কোনো অস্বাভাবিক কিছু দেখেন, মানে কোনো ছেলে মহিলা গাড়ি দাঁড়াতে বলছে বা কোনো ইয়ে করছে, আপনারা কিন্তু কোনো সাড়া দেবেন না, কিচ্ছু বলবেন না, হুম, আপনারা চুপচাপ। তো মারা বলেছে কেন, যদি কোনো কি কারণে, মানে ব্যাপারটা জানতে চেয়েছে, তো ড্রাইভার বলেনি কিছু। তো যথারীতি রওনা দিয়ে চলছে, গাড়ি যাচ্ছে, গাড়ি পাহাড় উঠছে। তো উঠতে উঠতে মা লক্ষ্য করে পথের ধারে একটা মহিলা দাঁড়িয়ে গাড়ি দাঁড় করাচ্ছে, মানে হাত দেখাচ্ছে গাড়ি দাঁড়ানোর জন্য। আচ্ছা তো ড্রাইভার একদম কোনো কথা না বলে পাশ কাটি গাড়ি নিয়ে একদম টেনে বেরিয়ে যায়। হুম, তখন আমার মায়ের যে বান্ধবী ছিল, সে তার কৌতূহল হয়ে, কি হলো দাদা, আপনি একজন মহিলা এরকম পথের মাঝখানে, হয়তো গাড়ি টাড়ি খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, আপনি দাঁড় করালেন না? তখন বলছে মাথা খারাপ নাকি দিদি, আপনাদেরকে তো বলেই দিয়েছিলাম যে এখানকার রাস্তা ভালো না, আমি যদি দাঁড় করাতাম গাড়ি ফেলে দিত খাদে। তখন বলছে মানে, বলছে ওটা আপনি যেটা দেখলেন ওটা কোনো মানুষ দাঁড়িয়ে ছিল না, এরম এই পাহাড়ের পথে প্রচুর কিছু আছে, আপনারা একদম মানে ওই ওখানকার হচ্ছে মানে ইয়েকে ডাকে, গণপতি বাপ্পা, হুম, ওরা গণপতি বাপ্পাকে ডাকুন আর চুপচাপ আপনারা গাড়িতে বসে থাকুন, আমি নিয়ে আপনাদেরকে পৌঁছে দেবো হোটেলে। তো যথারীতি হোটেলে গিয়ে পৌঁছেছে। হোটেলে রাত্রিবেলায় ঢুকতে ঢুকতে যথেষ্ট সন্ধে হয়ে গেছে। এবার হোটেলেতে ওরা ফোন করে যে কটা রুমের জন্য বলেছিল, রুম পায়নি। তো নর্মালি দুটো রুম পেয়েছিল। তো ঠিক হয় একটা রুমে সব ছেলেরা থাকবে, একটা রুমে মেয়েরা থাকবে। হুম, তো একটু মেয়েদের সংখ্যা, আমি তোমাকে আগেই বললাম যে মেয়েদের সংখ্যাটা একটু বেশি ছিল, 8 জন মতো মেয়েরা ছিল, আর পুরুষ মানুষ ছিল ওখানে 4 জন। তো 4 জনে তো একটা রুমে হয়ে গেছে, 8টা তো একটা মহিলাদের অসুবিধা হবে একটা রুমের মধ্যে। তখন ওরা ঠিক করে এক্সট্রা বেড সব দিয়ে দেয়।
তো মা খুব জোর করে, মা আর মায়ের বান্ধবী, যে আমাদেরকে আর একটা রুম দেওয়া হোক। তখন মানে যে আর একটা আমাদের হোটেলে রুম নেই, রিসেপশন থেকে জানিয়ে, তো খুব জোর করে একটা রুম ওরা মানে মারা প্রচন্ড রিকোয়েস্ট করতে। তখন বলছে দেখুন ওই রুমে থাকবেন, কোনো অসুবিধা হলে কিন্তু আমরা কিন্তু ওই রুমটা দিই না। তখন বলছে কেন? বলছে না ওটা একটা এক্সট্রা রুম, আমরা ওটাকে ভাড়া খাটাই না, আমাদের মানে মালিকের বারণ আছে, তো ওটা এমনি রাখা মানে তালা বন্ধ করে রাখা আছে। তো মারা বলেছে যে আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা তো আজকে রাত্রি থাকবো, কাল রাত্রি থেকে আমরা পরশুদিন বেরিয়ে যাবো, আমাদেরকে খুলে দাও, আমাদের কোনো অসুবিধা হবে না, জাস্ট স্নান টান করতে এক্সট্রা বাথরুমটা ব্যবহার করতে আমাদের লাগবে। তো সেদিন রাত্রিবেলায় ওরা ওই রুমটাই শোয় না, মানে এই রুমটাতেই এরা ঘুমিয়ে পড়ে একটা রুমে। তো সেদিন রাত্রিরা কিছু হয় না, দিনের বেলায় ওরা সবাই মিলে বেরোয় সাইট সিন দেখতে, ঘুরে ফিরে আনন্দ করে। আবার সন্ধ্যেবেলায় সব হোটেলে ফিরে আসে। ফিরে এসে মানে সবাই নর্মালি ফ্রেশ হচ্ছে, ছেলেদের রুমে, মেয়েরা মেয়েদের রুমে। তারপর ওরা একটা ঠিক করে যে তখন তো মায়েরা অনেক ইয়াং, ওদের একটা পার্টি টাটি ইয়ে হয় যে আমাদের রুমেতে, ছেলেদের রুমেতে সবাই মিলে গিয়ে দল বেঁধে সব আড্ডা টাড্ডা হবে, খেলা টেলা হবে, কিছু পার্টি টাটি খাওয়া দাওয়া হবে। তো এইসব ঠিক করতে তখন সবাই মিলে তাদের রুমে চলে গেছে, আড্ডা ওখানেই সব জমি আড্ডা চলছে। তো এই দিককার রুমে যেটা মারা ছিল 8 জন মহিলারা মিলে, সেই রুমে বাথরুমটা মানে তখন সব ফিরেছে, তা ফ্রেশ হচ্ছে। মা আর আমার মাসির মানে মায়ের যে বান্ধবী, ওরা ঠিক করে যে ওই রুমটায় গিয়ে আমরা বাথরুমটা ইউজ করব, যে ঘরটার চাবিটা ওদেরকে দিয়ে রেখেছিল এক্সট্রা রুমে। তো মা বলে যে তাহলে আমি গিয়ে আগে ফ্রেশ হয়ে আসি, তারপর তুই যাবি বলে মা চাবি নিয়ে সেইখানে যায়। আবার রুমটায় গিয়ে মা দেখে একদম ফ্রেশ পরিষ্কার রুম, লাইট টাইট জ্বালাই দিয়ে বেডেতে শোয়। এবার এখন আমাদের দেখবে মানে রেডিমেড যে আমরা এই বেড ইউজ করি সেগুলো কিন্তু সফট হয়, কিন্তু এতটা ইয়ে হয় না, যে ওই স্প্রিং মতো ইয়ে করে না। কিন্তু আগের যে গদিগুলো সেরকম তলায় ওইগুলোকে ডানলপ গদি বলা হতো, এই তলায় স্প্রিং টাইপের থাকতো, মানে বসলে পরে একটা জাম্প করবার মতো ব্যাপার থাকতো, জাম্প করতো। তো মা নর্মালি বেডটায় গিয়ে একটু রেস্ট নিয়ে শুয়ে আছে। তো শুতে মায়ের চোখ লেগে যায়, একটা ধকল গেছে, 3-4 দিন ধরে বিয়ে বাড়ি নিয়ে তারপরে এই পাহাড়ে আসে, আর রাত্রিবেলা সেরকম ভালো ঘুম হয়নি। তো মা নর্মালি বেডে থেকে বসে চোখ জুড়িয়ে ঘুমাচ্ছে। ইতিমধ্যে মা দেখে পাশে এসে কেউ শুলো, মানে গদিটা যেরকম নর্মাল পাশে একটা জাম্প মানে লাফিয়ে উঠলো, কেউ যেন মনে হয় পাশে বসে শুয়ে পড়লো। তো মার ঘুমন্ত অবস্থা, অত কিছু চিন্তা ভাবনা করেনি। মা এটুকুই জানে যে ওই মায়ের এই বান্ধবী মানে আমার যে মাসি, সোনা মাসি, সে হয়তো এসে পাশে শুয়েছে। মা কোনো সারা শব্দ না করে মা একদিকেই মুখ ফিরিয়ে ঘুমাচ্ছিল, এইভাবে বসে ঘুমিয়ে রয়েছে। তারপর যখন তন্দ্রাটা কাটে তখন মা উঠে বসে দেখছে না পাশে তো কেউ নেই। তো মা সেই মুহূর্তে ভাবলো হয়তো এসে কেউ শুয়েছিল, সে আবার চলে গেছে। তো মা যথারীতি আবার দেখলো যে ফ্রেশ হয়নি, ওদিকে আবার পার্টি টাটি চলছে। তো বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে শাওয়ারটা মানে চালিয়ে মা জাস্ট সাবানটা মাখছে, সাবানটা হাত দিয়েছে, সাবানটা গায়ে দিতে গেছে আর সাবানটা চালিয়েছে। হঠাৎ মা অনুভব করছে যেন মনে হচ্ছে পিঠে কেউ একটা হাত দিয়েছে, একদম টাচ করে আছে। মা মানে আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, মা না রীতিমতো চমকে গেছে। ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই বাথরুমে, আশপাশটা তাকিয়ে দেখছে কেউ নেই। স্বাভাবিকভাবেই তো বাথরুমের তো দরজায় ছিটকে নেই দেওয়া, আর মা তো তালা খুলে বাথরুমে ঢুকেছে। তো তাকিয়ে দেখে কেউ নেই, তো যেটা তাহলে ভুল হতে পারে, ঘুমটা কাটেনি। মা আবার গায়ে সাবানটা ঘষতে শুরু করেছে, মানে পিঠটিতে সাবানটা এরকম ভাবে লাগাচ্ছে।
পুরো রীতিমতো মা বুঝতে পারে, মানে ও বুঝতে পারছে মায়ের ঘাটটাকে না এরকম 4 আঙুল দিকে টিপে ধরেছে। মানে ঘাটটাকে যেরকম আমরা এরকম ধরি এইভাবে মায়ের ধরে আছে। মা মাথাটা না ঘোরাতে পারছে না, ওই অবস্থায় মা জাস্ট এরকম পিছনে একটুখানি স্লাইড তাকিয়েছে, তাকিয়ে দেখছি কিচ্ছু নেই, কিন্তু মায়ের গর্দনটাকে এরকম ভাবে কেউ মানে আঁকশের মতো ধরে রেখেছে। ওই অবস্থায় মা জাস্ট হাউস কোটটাকে টেনেছে গায়ে, মানে দিয়ে বাথরুমের দরজা খুলে এক দৌড়ে ওখান থেকে বেরিয়ে, ওই রুমটা থেকে বেরিয়ে দৌড়ে চলে এসছে। দিয়ে মায়েদের ঘরে যারা ছিল ওইখানটাতে মা ঢুকেছে, ঢুকে রীতিমতো মা থরথর করে কাঁপছে। সোনা মাসিকে সবাই জিজ্ঞেস করছে কি হলো, তখন যে যাক ওই বাথরুমের এইরকম এরকম ব্যাপার। ও না সরি, মাঝখানে আর একটা ঘটনা, ওই বাথরুম থেকে মা যখন বেরিয়ে এসছে ভয়তে, তখন মা এসে না মানে ওই গদিটায় বসেছে, মানে বিছানাটায়, যে কি হলো এই ব্যাপারটা একটা ফিল করছে যে মানে আমার সঙ্গে ঘটলোটা কি। এইভাবে না বাথরুম থেকে দৌড়ে ছিটকে বেরিয়ে বেডটাই এসে বসেছে। বেডটায় বসতে না মা দেখতে ঠিক পাশে লাফিয়ে কেউ একটা বসলো, মানে লাফিয়ে না, মানে বসতে যেরকম হয় না একটা গোল ভাবে এরকম ভাবে চেপে যায় গদিটা, ঠিক ওইরকম ভাবে পাশে একটা ক্যাচ করে আওয়াজ হয়ে কেউ একটা মায়ের পাশে বসলো। ওইটা দেখে মা ওইখান থেকে এক লাফে ছিটকে দরজা খুলে বেরিয়ে গেছে। মা পুরো বুঝে গেছে যে কিছু একটা ঘটনা আছে। শরীর তখন মায়ের পুরো কাঁপছে। দৌড়ে গিয়ে ওই মেয়েদের রুমে, মানে মায়ের বান্ধবীরা যে রুমে ছিল ওই ঘরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে মানে পুরো থতমত করে পুরো কাঁপছে। মাসিরা জিজ্ঞেস করেছে কি হয়েছে, মনে এরকম ভাবে কাঁপছিস কেন? বলছে দেখ এরকম এরকম ঘটনা। বলছে তোর বাথরুমে আবার কে থাকবে, আমরা তো কেউই ঢুকিনি বাথরুমে। বলছে না এরকম মানে বাথরুমেতে এইটা ঘটলো, আমি যখন বাইরে বেরিয়ে গেছি আমি ভুল কি ঠিক আমি একটু চিন্তা ভাবনা করছি, বেডে যখন বসে আছি তখন দেখি আমার পাশে ঠিক বসলো, এক রীতিমতো এই যে স্প্রিং এর যে এটা ক্যাচ করে একটা আওয়াজ হয় এরকম ভাবে গদিটা চেপে গিয়ে গর্ত হয়ে আমার পাশে বসেছে। তখন বলতে তখন ওই ঘর থেকে সবাই দৌড়ে চলে এসছে, মানে মায়ের যে আরো 4টে মানে বন্ধু গিয়েছিল, মানে এই যে বান্ধবীরা ছিল তাদের মধ্যে যে 4 জন হাজবেন্ড ছিল তারাও ঘরে এসছে, তাদের মধ্যে একজন ছিল মুসলিম ভদ্রলোক। তো উনি পুরো ব্যাপারটা শুনে বললো ঠিক আছে আপনি বসুন আমি আসছি। তখন ওনাদের কি মানে কিছু একটা নিয়মপত্র রয়েছে, ওনার একটা আসন ছিল, সেই আসনটাকে মেঝেতে পেতে উনি মানে সেই ওনাদের ধর্মীয় কিছু একটা কাঁচের গ্লাসে জল নিয়ে সেটা কিছু একটা পাট টাট করে তারপর জলেতে ফু দিয়ে মাকে বলে জলটা খেয়ে নিন। তো মা জলটা খেতে তখন মা বুঝতে পারছে শরীরটা মায়ের রীতিমতো একটু হালকা হলো। মানে এটা দেখো আমি কোনো ধর্মীয় কিছু বলছি না, সব ঈশ্বরই ভগবান বলো আল্লাহ বলো প্রত্যেক জিনিসটা কিছু তো একটা পাওয়ার আছে। সেই জলটা খেতে না মা বলছে বলে আমার শরীরটা পুরো হালকা হয়ে গেল, যেন মনে হচ্ছে আমার তার কিছুক্ষণ আগে পর্যন্ত শরীর পুরো ভারী হয়েছিল। জলটা খেতে মায়ের শরীরটা পুরো হালকা হতো। তখন মা নিজের জ্ঞানে ফেরে, তখন পুরো ঘটনাটা বলতে সবাই তখন শুনে তখন ওই ভদ্রলোক বলল যে আপনি খুব বাঁচা বেঁচে গেছেন, আপনাকে যে ধরেছিল সলিড জিনিস ধরেছিল। আচ্ছা, আপনি কিন্তু মানে আপনার রাশ এতটাই ভারী যে আপনি বেঁচে ফিরেছেন ওখান থেকে। তারপর ছেলে মা এদেরকে বলে আপনারা বসুন, আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না, আমরা দেখছি বলে রিসেপশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে মানে অনেক, ওইটাও তো কোনো হোটেলের বদনাম হয়ে যায়, কেউই তো নিজের হোটেলে বদনাম করতে চায় না। তো অনেক জিজ্ঞাসাবাদ করতে তখন স্বীকার করে যে মানে এটা আমি ঘটনাটা বলছি 84 না 85 1985 না 84 এর। তো ওই সেই সময়কার থেকেও বেশ কিছু কাল আগে 10-12 বছর আগে ওই হোটেলে একজন মহিলা তার হাজবেন্ড হোক বয়ফ্রেন্ড হোক যেই হোক তাদের ফ্যামিলি নিয়ে তারা সেই রুমে ওঠে। এই যে লোকটা এসেছিল
সেই মহিলাটিকে খুন করে ওই রুমেতে ফেলে রেখে চলে যায়। আচ্ছা তারপর থেকে ওই রুমেতে ওই মেয়েটার আত্মাটা রীতিমতো জানান দেয়, মানে বুঝিয়ে দেয় যে এই রুমে আমি আছি। আচ্ছা। এমনকি ওই রুম খোলা হয় না, ঠিক একটা রাত্রিবেলা একটা টাইমে কিন্তু ওই রুমের লাইট জ্বলে ওঠে। আর কেউ ঘরেতে পায়চারি দিচ্ছে, চলাফেরা করছে, এটা ওই স্টাফেরা ওটা অনুভবও করে, বুঝতেও পারে যে ওই রুমটার মধ্যে কেউ আছে, পার্টিকুলার ওই রুমে। কিন্তু ওই রুমের বাইরে কিচ্ছু হয় না, পার্টিকুলার ওই রুমটার ভিতরে। যার জন্যই ওই মালিক পক্ষ থেকে বলা ছিল যে ওই রুমটা কাউকে ভাড়া দিয়ে, মানে তারপরে যাদেরকে ভাড়া দিয়েছিল তারা ভয় পেত। তারপর থেকে যখন ব্যাপারটা যখন জানাজানি হয়ে গেছিল তখন থেকে ওটাকে বন্ধ করে ডিসক্লোজ হয়ে যাওয়ার পর থেকে। হ্যাঁ, তারপর ওটা এবার মায়েরা তো জানতো না, মায়েদের দরকার ছিল একটা এক্সট্রা বাথরুম, যেখানে অতগুলো মেয়েরা রয়েছে, বাথরুম টাথরুম করতে গেলে পরে ওখানে স্নান টান করতে যাবে এই জন্য। তো তারপরে যাই হোক সেই যাত্রায় মাও রক্ষা পায়, ওরা ওখান থেকে ফিরে চলে আসে পরের দিনই। তো এইটা ছিল দুটো ঘটনাই হচ্ছে আমার মায়ের, ঠিক আছে। তো আরেকটা আমি খুব ছোট্টর উপর একটা ঘটনা বলি। সেই ঘটনাটা ঘটে আমার ভাইয়ের সঙ্গে। এর আগেও তোমার ইয়েতেই আমি ভাইয়ের নিয়ে কয়েকটা আমি ঘটনা বলেছি। এটা আর একটা ঘটনা। আমার মানে এক সম্পর্কে আমার এক দাদা হয়, রাজুদা। তো ওই দাদার একটা রিহাব সেন্টার আছে, ঠিক আছে। তো ওই রিহাব সেন্টারটা আমাদের এই তোমার জায়গাটার নামটা হচ্ছে কৈখালির কাছে। আগে এখানে কৈখালির কাছেই ছিল। তো কৈখালির ভিতরে হচ্ছে মানে এয়ারপোর্টের পরেই হচ্ছে কৈখালি, কলকাতা এয়ারপোর্ট যেটা। তো এয়ারপোর্টের পরে কৈখালির ভিতরেই রিহাব সেন্টারটা ছিল। আচ্ছা। তো ওই আমার সেই দাদা মাঝে মাঝে আমার ভাইকে না একটু মানে আমাদের সঙ্গে ওই দাদাদের খুব ভালো একটা রিলেশন রয়েছে। তো আমার ভাই একটু সাইকো নিয়ে পড়াশোনা করেছিল। তো ওই ক্ষেত্রে না কিছু রিহাব সেন্টারে ট্রেনিং দেওয়া বা নাইট ডিউটি করা, মানে এটা কোনো স্যালারি পারপাস না, মাঝে সাঝে গিয়ে ভাই থাকতো। যদি রাতে নাইটে ওরা কোনো মানে রিহাব সেন্টার মানে আগে বলে দিই ওখানে কিন্তু এই ট্রিটমেন্ট হয়, যারা নেশাপত্র করে, সাইকো প্রবলেম, এদের ট্রিটমেন্ট চলে। তো আমার ভাই ধরো এটা আমি তোমাকে বলছি 2017 সালের ঘটনা। আচ্ছা। তো 2017 সাল, তখন 2017 মানে লকডাউনের 2 বছর আগে। তো আমার ভাই এক রাত্রির এরকম প্রায় দিনই গিয়ে থাকতো। তো যদি লোকজন ওরা ওই যে পিক আপ করতে যায় না, দুর্গাপুর অনেক সময় কল আসে, তো গাড়ি নিয়ে ওদেরকে পিক আপ করতে যেতে হয়, পেশেন্ট আনতে যেতে হয়। তো সেই ক্ষেত্রে ভাইকে নাইট ডিউটি করতে হতো। ভাই দায়িত্ব নিত যে আমি তালা টালা দিয়ে, আর ওখানে নানা করে পেশেন্টও ধরো 50 জন পেশেন্ট আছে। তো ওই বাড়িটার মানে কিরকম দেখো, একটা তিনতলা বাড়ি, গ্রাউন্ড ফ্লোরটাই কেউ থাকতো না, গ্রাউন্ড ফ্লোরটা একটা হল মতো ছিল, যে হলটা ওই এলাকারই ক্লাব ছিল। আচ্ছা, এবার সিঁড়ি দিয়ে উঠে গেলে পারে সিঁড়িটা হচ্ছে মানে প্রত্যেকটা ফ্লোরের একটা করে কনস্টেবল গেট রয়েছে, গেটের ভিতর দিয়ে হচ্ছে বড় বড় রুম করা, যেখানে পেশেন্টরা থাকতো, আর ওই কনস্টেবল গেটটাই তালা দেওয়া থাকতো। বাইরের দিকে হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে 3 তলা। তো এই 3 তলাতে সিঁড়ির পাশেই ছিল রান্নাঘর। তো আমার ভাই সেরকম ভাবে কোনো কিছুই জানতো না যে ওই বাড়িটা একটা অতীতের একটা কোনো ঘটনা রয়েছে, সেটা কিন্তু আজও আমার ভাই জানে না। কিন্তু একটা কোনো কিছু ওই বাড়িটার মধ্যে রয়েছে, যেটাকে কিন্তু বোঝা যেত। ওই ধরো রান্নাঘরের রাত্রিবেলায় বাসন পড়া শুরু হতো, দুমদাম করে কৌটো ছুটছে, এরকম ধরনের সারা শব্দ সবাই পেত, কিন্তু আমার ভাই জানতো না এই ঘটনাটা। তো এরকমই একদিনকে ওই রাজু দ্বারা সবাই গিয়েছিল বর্ধমানে পেশেন্ট আনতে। তো নাইটের ডিউটি পড়ে ভাই ছিল মানে ফার্স্ট ফ্লোরে, মানে গ্রাউন্ড ফ্লোর না, ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কিচ্ছু নেই, ফার্স্ট ফ্লোরে ভাই রয়েছে পেশেন্টদের সঙ্গে, একটা সাইডে বেডেতে বিছানা করে, আর বাকি লম্বা
প্রত্যেকটা ঘরেতে মানে রুমেতে ওই মেঝে ফ্লোরের ওপরে সব বিছানা করে করে শুয়ে থাকে। তো রাত্রিবেলা ভাই শুয়ে আছে, মানে ও ওই রকমই একটা সিঙ্গেল বেড পেতে শুয়ে আছে। হঠাৎ না ভাই একটা অনুভব করে যে যেন মনে হচ্ছে ঘরের মানে লাইটটা ছোট করা, ঘরের মধ্যে কেউ একটা হাঁটাচলা করছে। ভাই চোখ বলে, এই কে রে, কে ঘুরছিস, জাগিয়ে শুয়ে পড়, এরকম একটা শব্দ করে শুয়ে ও চোখ বন্ধ করে শুয়ে আছে। কিছুক্ষণ পর দেখে আবার ঠিক ভাই পাশ সামনে দিয়ে হেঁটে চলে গেল। ভাই আবার আওয়াজ দেয়, এই কে বেরোলি রে ঘর থেকে? এবং উঠে গিয়ে রুমের লাইটটা জ্বালিয়েছে, দেখছে না 50 জন মধ্যে ওই গোটা 30 জন মতো ওই রুমটায় ঘুমাতো, আর এসি রুমে বাকি রয়েছে, সেটা আবার অন্য গেট। কিন্তু এই যে রুমটায় ভাই রয়েছে সেই রুমেতে ভাইকে নিয়ে 31 জনই কিন্তু এই রুমটার মধ্যে আছে। তো ভাই একটু অবাক হয়ে যায় যে তাহলে ঘর থেকে কে বেরোলো। ঠিক আছে চলো লাইট অফ করে দিয়ে আবার শুয়ে পড়ে। সেদিনটা যায়, পরের দিনও ছেড়ে দিয়ে আবার কয়েকদিন পরে আবার ওর নাইট ডিউটি পড়ে। তখন ভাইয়ের সঙ্গে একটা আরেকজন গাইড মানে রাতের নাইট ডিউটি করে। তো ভাই আর সেই বন্ধুটা মিলে দুজন মিলে আলাপ পরিচয় গল্প, বাইরেতে বসে সিগারেট খাচ্ছে। তো ওই রুমে তো সিগারেট খাওয়া বারণ, বাইরেটায় বসে বসে সিগারেট খাচ্ছে। সিগারেট খেতে খেতে তখন ঘটনাটা বলে, জানিস তো সেদিনকে না নাইট ডিউটি করছি, ঘরটার মধ্যে কে ঘোরাফেরা করছিল, যে আওয়াজ দিয়েছে তখন আর ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু ঘরে কেউ ঢুকলো না। তখন বলছে অভিজিৎ তুমিও দেখেছো? তখন বলছে তুমিও দেখেছো মানে? বলে এটা আমিও দেখেছি গো, মাঝরাত্রে এসে দেখবে ঘরের মধ্যে কে একটা পায়চারি দেয়, কিন্তু কাউকে বোঝা যায় না যে কে আছে, মানে কে, মানে আমি বুঝতে পারি না। পরে আমি 2 দিন এরকম ফলো করেছি, ঘরে কিন্তু একটা কে চলাফেরা করে, কিন্তু আমাদের মধ্যে কেউ না সেটা। মাইন্ড করেনি যে আচ্ছা ঠিক আছে চলো, সিগারেট টিগারেট খাওয়া যেত, রুমে গিয়ে শুয়ে পড়েছে। এবার কিছুদিন পরে ওই যে মানে রিহাব সেন্টারের যে মালিক ছিল একটা কুকুর নিয়ে আসে, মানে বাচ্চা কুকুর নিয়ে এসে পোষে। আর তার মধ্যে একখানা ছিল পাগ, একটা ছিল পাগ, আর একটা ওই মানে আমি প্রজাতিটার নাম বলতে পারবো না। তো ওই মানে খুব দেখবে একটা খুব বড় সাইজের গোলগাল একটা চেহারার সাদা রঙের কুকুরগুলো হয়, ব্রাউন কালার, ওই দুটো। আরেকটা ছিল অ্যালসেসিয়ান, 3টে কুকুর ছিল। তো ভাই রাত্রির বেলায় আবার সেদিনকে একদিন ডিউটি পড়তে ওই সিঁড়ির কাছে বসে বললাম যে ভেতরে সিগারেট খেতে দেয় না, কারণ রিহাব সেন্টার ওটা। তো ওই কলসল গেটে দোতলাতে এসে সিগারেট খাচ্ছে। ওই কুকুরটাকে ডেকেছে, কি একটা নাম ছিল, ওকে ডেকেছে। কুকুরটা আমার ভাইয়ের পিছন দিকটায় তাকিয়ে আছে, দেখছে ও সেই আওয়াজ করছে, এরকম করে দেখে আওয়াজ করে যাচ্ছে। আর ভাইয়ের পিছন দিকটা এরকম ভাবে তাকিয়ে থেকে তারপরে দেখে খুব জোরদার স্বরে চিৎকার করে যাচ্ছে। তখন এবার ভাই ভয় পেয়ে গেছে, এ কামড়ে টামড়ে নেবে নাকি। ও দেখছিল, গু গু করছিল, হঠাৎ করে আবার এরকম ভাবে চেঁচামেচি করছে। তা আমার বাড়িতেও জানো, আমার বাড়িতেও কুকুর আছে। তো ভাই তখন ওকে গিয়ে হাতটা বলে, মানে এরকম হাতটা বাড়ি বলছে, কি হলো, চেঁচাচ্ছিস কেন? তখন ভাই ওর দিকে খেয়াল করে যে ভাইকে দেখে চেঁচাচ্ছে না, ভাইয়ের পিছন দিকটা কিছু একটা আছে যেটাকে দেখে ও রীতিমতো তার স্বরে একটা দাঁত মাত বের করে চিৎকার করে যাচ্ছে। এবার ভাই ঘুরে তাকিয়ে দেখে না পিছনে থেকে উনি, তাহলে কাকে দেখে চেঁচাচ্ছে। ভাই ভেতরে একটু গাটা ছমছম করে ওঠে যে কি ব্যাপার হলো, এত রাত্রিবেলা কুকুরটা এরকম পিছন দিকে সিঁড়ির দিকে তাকিয়ে চেঁচিয়ে যাচ্ছে। ও ঘরের ভিতর চলে যায়। এই ঘটনাটা মানে এটাও ভাই আমার কাউকেই বলেনি, আমাদের বাড়িতেও সেই ঘটনাটা বলেওনি কিছু না, কারণ ও জিনিসটাকে খুব একটা অস্বাভাবিক নেয়নি। তো এরকম কিছুদিন হওয়ার পর আবার একদিনকে
নাইট ডিউটি করছিল। সেই দিনকে আবার মানে মালিক পক্ষ 3 তলাতে কেউ ছিল না, মানে যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, মালিক পক্ষ কেউ ছিল না সেদিনকে। এবার মানে ছিল ওই রাজুদা, যে ফার্স্ট ফ্লোরে ওই পেশেন্টদেরকে গাইড করছিল, আর ভাইকে ডিউটি দিয়েছিল, বলেছিল যে রান্নাঘরে ইয়েটাকে নিয়ে ছেলে আর একটা যে সঙ্গী ওকে নিয়ে ছাদে যেতে বলেছিল। বলেছে তো ওখানে গিয়ে মানে ওই যে থার্ড ফ্লোর, এই কি বলে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে রান্নাঘরে বলেছিল যে রান্নাঘরে তুই একটু বাসন টাসন গুলো গুছিয়ে নিয়ে তুই কিন্তু ওকে নিয়ে একটু রাত্রিবেলা ওগুলোকে গুছিয়ে নে, ভোরবেলা তুই তো বেরিয়ে যাবি, তাহলে আমাকে একটু হেল্প করে। তো বলেছে যে ঠিক আছে রাজুদা, আমি যতটা পারছি আমি রান্নাঘরে গুছিয়ে দিয়ে চলে আসছি। তো ওই ছেলেটাকে নিয়ে ও মানে ওই ওপর ঘরটাই যায় রান্নাঘরেতে। আর ওই ফ্লোরটা তোমাকে আগে বললাম না যে রান্নাঘর, আর ওই ফ্লোরের ভিতর দিকটা মানে মাঝখানটা একটা বিরাট বড় হল, যেখানে এই পেশেন্টদেরকে ওই ধ্যান মানে মেডিটেশন, তারপরে ওই প্রেয়ার, ব্যায়াম এইসব করানো হয়। আর তারপরে মানে হল ঘরের শেষে একটা রুম, যে রুমটায় ওই মালিক আর তার বউ আর বাচ্চা থাকতো। তো ওরা যেহেতু ছিল না, ফ্লোরটা পুরো ফাঁকা। তো ওই ভাই আর ভাই ওই ছেলেটা দুজন মিলে বাসন টাসন গুছিয়ে টুচিয়ে নিয়ে রেখে টেকে ধোয়া টোয়া করে পরিষ্কার করে দিয়ে আর দুজনে ওখানে বসে সিগারেট টানছে, কারণ নিচে নামলে রাজুদা রয়েছে, তার সঙ্গে সিগারেট খেতে পারে না, দুজন মিলে গল্প করছে, সিগারেট খাচ্ছে। তো মানে ওই ঠিক সিঁড়িটার কাছে বসে বসে দুজন মিলে গল্প করছে, সিগারেট খাচ্ছে। মানে ওইটা ছিল আমার ভাইয়ের কাছে একটা ভয়ঙ্কর মানে অভিজ্ঞতা, বিশাল। হঠাৎ না দেখে পুরো দুম করে বাসন কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মেঝেতে, কৌটো ফেলছে, মানে এই যে যেটা মশলাপাতি কৌটো টোটো আছে, দুম বাসন ফেলতে শুরু করছে। প্রথমে ভাইরা কি ভেবেছে যে বাসনগুলো হয়তো রাখা ঠিক হয়নি, ওই জন্য হয়তো পড়ছে। তারপর দেখছো কৌটো টৌটো যখন মানে রীতিমতো দেখবে একটা কিছু পড়া আর কিছু ছুঁড়ে ফেলা, দুটোর মধ্যে কিন্তু শব্দটা অন্যরকম হয়, একটা প্রেশার পড়ে কিছু ছুঁড়ে ফেলা। মানে কি বলবো, এত রাত্রির তো আমার নিজের ভয় লাগছে বলতে। মানে মানে এই পরিস্থিতিতে ওই যে দুটো ছেলে, তাদের অভিজ্ঞতা ভেবে দেখো কি হয়েছে। সেই ছেলেটা না বলছে অভিজিৎ ওঠো পালাও, তোর ওটো পালা 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 বলে মানে তোর শাশু দুজন মিলে ওখান থেকে সিঁড়ি দিয়ে লাফ মারতে মারতে নেমেছে। নেমে কনস্টেবল ওই দোতলাতে কনস্টেবল গেটটা বন্ধ ছিল, ওইটার তালাটাকে খুলেছে, ঢুকে গিয়ে তালাটা বন্ধ করে ভেতরে ঢুকে গিয়ে ওই কুকুরগুলো, যে কুকুর ওই মালিকের যে কুকুরগুলো, ওরা ওই কনস্টেবল, ওরা তো ওই মানে নিচে যেখানে পেশেন্ট থাকে ওইখানে ওই ফ্লোরে থাকতো, পাহারা দিত। ওরা ওই কনস্টেবল গেটের কাছে ছুটে দৌড়ে চলেছে, এসে সিঁড়ির দিকে তাকে তার স্বরে চিৎকার করে গেছে তিনটে মিলে। তারপর ভেতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে রুমে গিয়ে রাজুদাকে বলেছে, রাজুদা উপরে দেখো না এরকম বাসন, দূর এটা আবার ভয় পাচ্ছিস কি রে, ও তো হামেশাই হয় ওপরে। তো ভাই মানে খুব অবাক হয়ে গেছে, হামেশা হয় মানে? বলতে আরে এখানে একটা ব্যাপার আছে, তুই তো আজকে প্রথম জানলি, এরকম ওপরে প্রায় দিনই ঘটে। ও রান্নাঘরে ওই মানে মালিক যে রয়েছে, ভদ্রলোকের আমার এখন নাম মনে পড়ছে না, বলছে ও তো দাদা তো প্রত্যেক দিনই দেখতে পায় ওপরে কি একজন আছে, মানে একটা আত্মা আছে, তো সে ওরকম ডিস্টার্ব করে। ওই তোরা যে তোরা ওখানে বসে গল্প করছিলিস, তোদেরকে ওখান থেকে তাড়ানোর জন্য করেছি। ওরকম ভাই তো বলেছে বা ধর তুমি আর কি মারছো, কিন্তু এই বাসনটা কেন বলছো? বলছে আরে বাবা সত্যি ঘটনা এটা, তাহলে তোকে একটা ঘটনা বলি শোন। এটা মানে জায়গাটা মানে আমি যে তোমাকে কৈখালি বলছি না, কৈখালিটা হচ্ছে একটা রাজারহাট এরিয়ার মধ্যে। তুমি হয়তো জানো এই রাজারহাট চত্বরটাই হচ্ছে পুরো মুসলিম এরিয়া, ঠিক আছে? আমাদের এই যে বাগুইয়াটি, রাজারহাট, এইসব পুরো চত্বরটাই একটা সময় ছিল মুসলমানদের এরিয়া। এটা পরবর্তীকালে ধীরে ধীরে এসব প্রমোটিং হতে আস্তে আস্তে মানে অনেক সংখ্যায় কমে গেছে। বলছে এই জমিটা যে বাড়ি করেছিল, যে মালিকটা থাকার জন্য বাড়ি করেছিল, বাড়িটা বানিয়ে থাকতে পারেনি,
সেখান থেকে চলে গেছে, মানে নতুন অবস্থাতেই চলে গেছে। তারপরে এটা পুরো ভাড়া খাটায়। এই আমাদের আগেও দুজন ভাড়া নিয়েছে, তারাও টিকতে পারেনি। আমরা 3 নম্বরে রয়েছি। কিছু একটা ওপরে একটা মানে দোতলায় কিন্তু হয় না এটা, মানে যে ফ্লোরে পেশেন্টরা থাকে ওই ফ্লোরে কিন্তু কোনো সারা শব্দ হয় না, মানে যত টর্চার কিন্তু হয় ওই ওপর ফ্লোরটাতে, যেহেতু ওটা একটা ফাঁকা। আর এখানে যেহেতু কুকুর রয়েছে বলে না, চট করে কিন্তু এই জায়গাটায় নামে না। আচ্ছা। তো এই ঘটনার পর তখন ভাই একটু ভয় পেয়ে গিয়েছিল বলে রীতিমতো বাথরুমে ঢুকেছি, কল খুলেছে ওই দোতলাতে, বাথরুমে কল খুলে বাথরুম টাথরুম করলাম, কলটাকে বন্ধ করলাম, বেরোলাম, ওমা দেখি কল চালু হয়ে গেল। আবার ঢুকে গিয়ে কল বন্ধ করলাম, তারপর বেরিয়ে এসে দেখে আবার কল চালু হয়ে বলে এরকম যখন মানে 2-4 বার হতে হতে ভাই বুঝেই গেল যে না সত্যি রাজু এটা আমাকে মিথ্যে কথা বলেনি, এই ঘটনাটা এই ফ্লোরটাতে আছে এই বাড়িটার মধ্যে। তারপরে ধরো এটা ওই রিহাব সেন্টারটা বছর 2 ওখানে ছিল। 2019-এ যখন করোনাটা শুরু হয় তার আগে এটা চলে যায় মধ্যমগ্রামে, মানে মধ্যমগ্রামে এটা শিফট করে চলে যায়, এখন টিকতে পারিনি কারণ ওখানে একটা পেশেন্ট মারা যায়, বুঝেছো তো। তো কোনো মানে সেই ঘটনাটা আমার জানা নেই কি করে মারা গেছে। তো ভাই যখন খবর পাই যে ওখানে মারা গেছে বলে ওরা ওখান থেকে শিফট করে চলে গেছে, কারণ ওই বাড়িটা টেকা যেত না। তো এই ঘটনাটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো শোনার পর থেকে ও আমাকে বলছে, বলে দিদি ভাই একটা জিনিস দেখ, যে আত্মা বলে কিন্তু কিছু আছে, না হলে পরে আমরা বুঝি কি করে? আমরা যতই বলি আমি ভূতকে ভয় পাই না, আমি ভূত দেখিনি, এটা হয় না, কিন্তু কিছু তো আছে। কিছু না থাকলে পরে ওই কুকুরগুলোই বা চেঁচাচ্ছিল কাকে দেখে আমার পিছনে, তো আমার পিছনে নিশ্চয়ই কিছু ছিল যেটাকে ও দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না। মানে মালিক কিন্তু জানতো যে বাড়িটার মধ্যে কিছু আছে, তিনি কিন্তু 3-3টে কুকুর নিয়ে এসে পোষা শুরু করলো। যখন দেখলো টিকতে পারছে না তখন কিন্তু 3-3টে কুকুর নিয়ে আসলো, যাতে কুকুর কেউ হয়তো উনি কিছু বুঝেছেন যে কুকুর রাখলে পরে হয়তো কোনো আত্মা টাত্মা কিছু থাকে না, এইভাবে উনি রেখেছিলেন। তার মধ্যে একটা কুকুর মারাও গেল, তারপর 2টো কুকুর অন্যজনকে দিয়ে দিল। তো এই মানে এই ঘটনাটা কি বলবো তোমাকে, যে আমার মায়ের ঘটনাগুলো তো রয়েছে, কিন্তু এই ঘটনাটা না মানে আমার নিজের সামনেই হওয়ার ঘটনা, এই 2017 সালের ঘটনা। আচ্ছা। তো এই ঘটনার পর থেকে আমার ভাই কিন্তু আর রিহাব সেন্টারটাই যেত না, দিনের বেলায় যেত, বলতো আমি রাত্রিবেলা আমি ওখানে থাকতে পারবো না, আমার মানে অস্বাভাবিক ভয় লাগে ওখানটায়। তারপর তো একদম ও ওইখানে যাওয়াটাই ছেড়ে দিল। তারপর তো জব টব পেতে ওর এরিয়া চেঞ্জ হয়ে গেল, আর ওদিকে যেত না। তো এই ঘটনাটা মানে চাক্ষুষ আমার ভাই চোখে দেখা। এর আগেও কিন্তু একটা তারাপীঠের ঘটনা তোমায় বলেছিলাম, এটাও কিন্তু এটা হচ্ছে তারপরের একখানা ঘটনা যে আমার ভাই নিজের চোখে দেখেছে। দেখো বাসন নর্মালি পড়তেই পারি, যে বাসন পড়ে গেল, বা ধরো রুমের ঘটনাটাই যে রুমে কেউ একটা চললো আমার মনে হলো, কিন্তু বাসন যে পড়া, কৌটো ছুঁড়ে ফেলা, এইটা তো অস্বীকার করা যায় না যে কিছু নেগেটিভ ওখানে একটা কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, না থাকলে পরে এই জিনিসটা কিন্তু হয় না। তো যাই হোক, আজকে আমার এই 3টে ঘটনা, 2টো তোমার মার আর একটা তোমার ভাই। একটা আমার ভাই। এর আগে তুমি যে স্টোরিটা ভালো লাগবে, আই থিংক লাগবে। এর আগে যে তুমি স্টোরি বলেছিলে সেখানেও বোধহয় তোমার ভাইয়ের একটা স্টোরি বলেছিলে, এবং তোমার সাথে কি তোমার মার সাথে হয়েছিল? না, এটা আমার সঙ্গে ঘটেছিল। একটা তোমাকে পুরীর ঘটনা বলেছিলাম, একটা তারাপীঠে হোটেলের ঘটনা বলেছিলাম। ঠিক ঠিক ঠিক। আর একটা আমার বলেছিলাম আমার মানে আমার এই ফ্ল্যাট আগে যে ফ্ল্যাটটা আমার ছিল সেই ফ্ল্যাটের ঘটনা বলেছিলাম। বুঝেছি। আমাদের এই চত্বরটাই একটুখানি মানে নেগেটিভ ব্যাপারটা রয়েছে, কারণ মানে কি বলতো, শোনা ঘটনা আমি অনেক কিছু শুনতে পাই, বুঝতে মানে হয়তো কোনো সময় আমার মাথায় থাকে, কোনো সময় থাকে না। এই গল্প মানে এই যে তোমাকে বললাম এর মধ্যেও আমার একটা ঘটনা আমার পাশের বিল্ডিং এই হয়েছে, এই রিসেন্ট শুনলাম আমি। আমার পাশে হচ্ছে দোতলা বাড়ি, সেখানেও একটা ঘটনা শুনলাম
যে এরকম ঘটনা একটা কিছু, তো এটা নেক্সট ডে এক ডে মানে সেরকম সুযোগ পেলে আমি বলবো। ওকে, দেখি বড় খুব। না, ওটাও কিন্তু খুব ছোট্ট ঘটনা। বলো বলো তাহলে শুনিনি। তাহলে শুনেই নাও, বাকি কেন থাকে। এই ঘটনাটা আমার যে ফ্ল্যাটে পাশে হচ্ছে একটা দোতলা বাড়ি রয়েছে, ঠিক আছে, মানে 2 কাঠা জমির ওপরে প্রমোটার 2খানা বাড়ি বানিয়েছে, ঠিক আছে, 1 কাঠা করে জমি। তো মাঝখানে স্পেসটা কিন্তু খুব কম। তো দুজনের মধ্যে দুজনেই বাড়ি কিনেছে। একটা বাড়ি তো মানে বাড়িটা পুরো টোটালি বন্ধ, বহুদিন ধরে পড়ে রয়েছে। তো আমি এখানে আসি যে বছরটা, তার আগের বছর পর্যন্ত ওই বাড়িটা একটা ফ্যামিলি থাকতো। তো একটা থাকে মারোয়ারিরা কিনেছে, একটা বাঙালি ফ্যামিলি ছিল, মা বাবার একটা মাত্র ছেলে। তো ছেলে কিন্তু মানে কলকাতার একটা খুব নামকরা স্কুলে পড়তো, ইংলিশ মিডিয়াম। তো ছেলেটা ওই দাঁতে, দেখবে এটাও একটা খুব দুঃখজনক, এর মধ্যে একটা ঘটনা লুকিয়ে রয়েছে, দাঁতে ওর ক্যাভিটি হয়েছিল। তো এখানে মানে পরিচিত একটা চেম্বার রয়েছে, দাঁতের একটা ক্লিনিক রয়েছে, ডেন্টাল ক্লিনিক। তো সেইখানে ডাক্তার দেখিয়েছে, দেখাতে ট্রিটমেন্ট করাতে, এই ঘটনাটা আমি কিছু মানে মাস 2 আগেই শুনলাম। তো ওই ছেলেটা ডাক্তার দেখাতে মানে ওই দাঁতটা তুলে দিয়েছে, বলেছে এটা ক্যাভিটি হয়েছে, দাঁতটা তুলতে হবে। 12-এর ছেলে, তো দাঁতটা তুলে দেয়। তো তোলার পরে ওর ওইখানটা প্রচন্ড যন্ত্রণা হয়, যন্ত্রণা হতে হতে গালটা পুরো ফুলে যায়, মানে তখন ওর আইএসসি এক্সাম রয়েছে। তো এই দাঁতে ব্যথা ট্যাথা নিয়ে, তো বাবা মার একটা মাত্র ছেলে, বাবার বিরাট কাঠের বিজনেস, মানে কাঠের গোডাউন রয়েছে বাবার, এই কাঠগোলা বলে যেটা, কাঠগোলা। তো বারাসাতে বিশাল কাঠগোলা রয়েছে, বিরাট মানে অবস্থা ঘরের ছেলে। তো এবার ট্রিটমেন্ট করতে করতে ধরা পড়ে দাঁতের ওটা ক্যাভিটি মানে হয়েছিল, ঠিক কথা, ট্রিটমেন্টটা ভুল হয়েছিল, যার ফলে ছেলেটার ক্যান্সার হয়ে গেছে মাড়িতে। এবার ওই ক্যান্সারেতে না, দাঁতের যন্ত্রণায় ছেলেটা কিন্তু খুব রাত্রিবেলা কাঁদতো, ভেলোর টেলোর অনেক জায়গায় নিয়ে যায়, মানে লাস্ট বলে দিয়েছিল একদম লাস্টে যে এ আর বাঁচবে না। ছেলেটা মারা যায় কিছুদিন পর, মানে ক্যান্সার ধরার পরে বোধহয় 3-4 মাস মতো একদম লাস্ট স্টেজে চলে গেছিল, 3-4 মাস পর মারা যায়। তো তখন কিন্তু আমি এই বিল্ডিং এ আসিনি, বুঝেছো তো, মানে আমি ওই ছেলেটা মারা যাওয়ার 1 বছর বাদে আসি। তখন আমার ভাইয়েরও বিয়ে হয়নি। তো আমার ভাই তখন নতুন নতুন প্রেম টেম করছে, ছাদে বসে গল্প টল্প, ফোনে গল্প টল্প করতো গার্লফ্রেন্ডের সঙ্গে, রাতের পর রাত, মানে রাত্রি 1:30, 2, 2:30 সময় গল্প করতো। তো ওই বাড়িটায়, যে বাড়িটা আমি বললাম ঠিক ঠিক আমাদের ফ্ল্যাটের ঠিক পাশে বাড়িটা, আর তারপরের বাড়িটায় কিন্তু মারোয়ারি ভদ্রলোক রয়েছে। তো ওই বাড়িটায় যে লোক বসবাস করে না এটা আমাদের কিন্তু জানা ছিল না, আমরা নর্মালি কিন্তু যাওয়া আসা করেছি, কোনো সময় লোকজন দেখতে পেতাম না, কিছুই না। আর রাত্রির হলে ওই বাড়িতে লাইট জ্বলতো, ঘরের জানলাগুলো, দোতলা বাড়ি, মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, মানে যেটা বাংলা দোতলা বাড়ি বলে, ছাদেতে জলের ট্যাঙ্ক। তো একদিনকে ভাই কিন্তু এই ছাদে গল্প করতে হতো, উকি মারতো পাখিতে, কার নিচ থেকে হয় না নর্মালি, পাশের বাড়িতে কি হচ্ছে এরকম ভাবে দেখা। আমার বিল্ডিংটা অনেকটাই উঁচু, 5তলা বিল্ডিং। তো দেখতো যে ওই ঘরের দোতলায় লাইট জ্বলছে, আবার চলাফেরা করছে, মানে ওই ছাওয়া টাওয়া, যা লাইটের যেরকম ছাওয়া পড়ে লোকজন যাওয়া আসা করছে, আবার লাইট অফ হয়ে গেল, রাত্রিবেলায় জলের পাম্পটা চালানো হয়েছে, জল ভরছে, আবার পাম্প বন্ধ হয়ে গেল, এরকম। তো ওই বাড়িটা আমরা কিন্তু কেউই জানতাম না যে বাড়িটাকে ব্যবহার করে না, কোনো লোকজনই নেই। তো এখন রিসেন্ট একটা উৎসব হয় বাড়িটার মধ্যে। তো ঘটনাটা হচ্ছে, ওই ছেলেটার যখন ক্যান্সার হয়, তখন ছেলেটা মারা যাওয়া কিছুদিন আগে যখন ওকে রাখা হয়েছিল দোতলা ঘরটায়, ওই বাইরের দিককার ঘরটায় থাকতো, আর ও খুব গুঙিয়ে গুঙিয়ে না খুব কাঁদতো যন্ত্রণাতে। এইবার এই ছেলে যখন মারা যায়, মা বাবা তো ওই বাড়িতে থাকতে পারেনি, কারণ মা বাবা রীতিমতো বুঝতে পারতো ওই ঘরটায় কিন্তু ছেলেটা কাঁদছে রাত্রিবেলায়।
বুঝতে পেরেছো? মানে আমার একজন দিদি বলি, পিঙ্কি দি, ওর ঠিক আমাদের মানে ঠিক অপোজিটে ফ্ল্যাটটায় ও থাকতো, মানে ওই ঘরটার ঠিক অপোজিটে যে বিল্ডিং এর যে ফ্লোরটা, সেই ফ্লোরটাতে ওই দিদি থাকতো। তো ওরা ফ্ল্যাট বিক্রি করে চলে গেছে। তো উনি আমাকে ঘটনাটা বললেন মাস দুয়েক আগে। বলছে ওই ঘরটাতে কেউই মানে বাড়িতে কেউ থাকতে পারতো না। তো ওর বাবা মা যখন মানে রাত্রিবেলা রীতিমতো বোঝা যেত ছেলেটা ওই ঘরটায় কাঁদছে, গোঙাচ্ছে। তারপরে ওর বাবা মা আর বাড়িতে থাকতে পারলো না, তালা টালা বন্ধ করে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওরা গুরুদেবকে বাড়িটা দান করে দেয়। ওনাদের যে গুরুদেব রয়েছে তাকে দান করে দিয়েছিল বাড়িটা। তো গুরুদেবেরা এসে বাড়িতে কীর্তন টির্তন করলো, অনুষ্ঠান করলো, পুজো পাঠ দিল, তাতেও টিকতে পারিনি। তো আমি ওই বাড়িটা খালি দেখে তখন আমি বলেছিলাম যে ওই দিদিকে যে তোমার বাড়ি গেল কি? বলছে হ্যাঁ আমি চিনি তো। তো আমি বললাম তাহলে তুমি বলো না, কথা বলে দেখো বাড়িটা কি বিক্রি করবে কিনা, যদি বিক্রি করে তাহলে আমি কিনবো। তখন ও বললো খবরদার বাড়িটা কিনিস না, বলে খবরদার কিনিস না। আমি বলছি কেন? বলছে এই বাড়িটাতে ঈশান কোণে বাথরুম আছে, বাড়িটায় বাস্তু দোষ আছে। বাড়িটায় ঈশান কোণে বাথরুম রয়েছে, বাড়িটায় বাস্তু দোষ আছে। বাস্তু দোষ থাকার জন্য ওরা বাড়িটা নতুন কিনে এসেছে, ছেলেকে 1 বছর মাথায় হারালো ওরা, মানে যারা কিনেছিল। 1 বছর মাথায় ছেলে মারা গেল। একটা সুস্থ সবল 12-এ পড়া ছেলে, তার ক্যান্সার হলো। এই বাড়িতে আসার পর ছেলেটা মারা গেল। যারা গুরুদেবরা নিল তারাই বাড়িটায় টিকতে পারলো না, তারাও তালা বন্ধ করে চলে গেল। সেকেন্ড জন কিনলো, তারাও টিকতে পারলো না, তারাও বাড়িটা ছেড়ে দিল। আমি বলছি কেন? বাড়িটাতে লোকজন থাকে, আমার ভাইও ছিল। তো ভাই বলে না আমার তো বিয়ের আগে আমি ছাদে যখন গল্প টল্প করতাম তখন দেখতাম ওই ঘরটায় লোকজন চলাফেরা করছে, লাইট টাইট জ্বলছে। বলে কি বকছো? কতদিন হয়ে গেছে ওই বাড়িটা তালা বন্ধ পড়ে রয়েছে। আর ওই গুরুদেবেরা যাদেরকে দান করলো তারা দিনের বেলায় এসে বাড়ি টাড়ি পরিষ্কার করলো, রাত্রিবেলা কেটে পড়লো। রাত্রিবেলা এমন ঘটনা ঘটেছে তারা আর থাকতে পারেনি, বাড়ি ছেড়ে চলে গেছে তালা দিয়ে। সেকেন্ড কিনলো, সেকেন্ডও থাকতে পারলো না। এখন যারা কিনেছে তারা যখন ওই বাস্তু বিচার টিচার করেছে, মানে লোকজন যাদেরকে মানে এই ধরনের যারা কাজকর্ম করেন তাদেরকে নিয়ে এসে দেখিয়ে টেকিয়ে জানতে পারে যে বাড়িটা ঈশান কোণে বাথরুম রয়েছে, তার জন্য তো একটা বাস্তু দোষ রয়েছে। আর বাড়িটার ফার্স্ট ফ্লোরটার একটা নেগেটিভ এনার্জি রয়েছে, যে ওই বাড়িটায় কেউ ফার্স্ট ফ্লোরটায় থাকতে পারবে না। যা তুমি থাকতে পারবে দোতলা 3তলা ইউজ করতে পারবে, 1তলা তুমি ব্যবহার করতে পারবে না। তো এখন বর্তমান যারা কিনলো তারা কি করলো, ওই মানে হনুমানজির পুজো টুজো করে সে পতাকা, তারা আবার কি করলো তার উপরে আর একটা ফ্লোর বানিয়ে নিয়ে 2তলা 3তলায় থাকে, 1তলাটাকে পুরো একদম ব্লক করে দিয়েছে। মানে রীতিমতো তারাও যখন বাড়িটা কিনে আসে না, তারাও ভয় পাচ্ছিল। মানে বোঝা যেত যে কেউ একটা চলছে ফিরছে কাঁদছে, রাত্রির হলে পরে না সে গুঙি গুঙি কেঁদেই যায়, মানে সে কান্না থামে না, এত কাঁদে যেন মনে একটা বাচ্চা ছেলে খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, এরকম কান্না। মানে ওরা প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি, যারা পর 3টে লোকের হাত চেঞ্জ হয়ে লাস্ট এখন যারা কিনেছে তারা কি করেছে, ওই 2তলাটাকে ছেড়ে এই ফার্স্ট ফ্লোরটাকে ছেড়ে দিয়েছে। ওদের অ্যাস্ট্রোলজার এসে বলেছে ওই 1তলাতেই যা কিছু আছে, তার জন্য 1তলাতে কেউ তোমরা থাকবে না, যে ব্যবহার করতে পারবে 2তলায়, তোমরা 2তলার পর থেকে ব্যবহার করো, কিন্তু 1তলা কোনো রকম কোনো জিনিস করবে না, ওটাকে পুরো বন্ধ করে ফেলে রেখে দাও। তো এনারা যারা কিনেছে তারা ওই 1তলাটাকে পুরো বন্ধ করে দিয়েছে, 2তলা 3তলা ব্যবহার করে, মানে ওপর পোর্শনে ঘর টর করে নিয়ে একদম পুজো পাঠ করে একদম বাড়ি টাড়ি বেঁধে হনুমানজির পতাকা টতাকা লাগিয়ে, যাই হোক ওনাদের মতে ওনারা পুজো টুজো করে এখন নর্মালি দেখি ওনারা ব্যবহার করছে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু ওই একটাই জিনিস ওরা 1তলা ব্যবহার করে না। আচ্ছা তো না করাটাই বেটার। হ্যাঁ কিছু তো আছে, নাহলে দেখো একজন বাড়ি কিনে এলে 1 বছর মাথায় ছেলে, একটা ইয়াং ছেলেকে হারালো, মানলাম ওটা একটা অসুখ বিসুখ হয়েছে,
তারপরেও কিন্তু 3টে ফ্যামিলি কিন্তু পরপর, তার বাবা মা থাকতে পারেনি, তারপরেও কিন্তু 2টো ফ্যামিলি থাকতে পারেনি। 3 হাত হয়ে 4 নম্বর হাতে এখন যারা রয়েছে, এখন ওরা ভালো রয়েছে। তার খরচাও করেছে, পুজো পাঠ করা, হোম টোম করা, সারা রাত হোম হয়েছিল। দিয়ে বাস্তুর কিছু একটা প্রবলেম ছিল, সেগুলোকে একতলাতে এখন ব্যবহার ঠিকঠাক। করা বন্ধ করে দিয়েছে, এখন ঠিকঠাক আছে। মানে ওনারা একতলাটা, মানে তোমাকে আমি যদি কোনোদিন পারি, আমি তোমাকে ফটো যদি তুলতে পারি আমি পাঠাবো, তুমি দেখবে। একতলাটাকে না ওরা জানলা টানলা পুরো সিল করে দিয়েছে। কোন রকম ভাবে, ওটা ফ্ল্যাট সিস্টেম তো, বাইরে থেকে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ওপরটায়, ওইটাকে পুরো বন্ধ করে দিয়েছে। নিচতলাটা ওরা ব্যবহার করে না। ওকে, যাই হোক, আজকে এই ঘটনাটাই বললাম, দেখো কে সবার কিরকম লাগে। একদম একদম ভালো আর লাগবে। তোমার কেমন লাগলো তুমি বলো। না না মা, আমার তো ভালো লেগেছে। ঠিক আছে। আর তোমার এই ভৌতিক কথা মানে মন প্রাণ থেকে চাই ভীষণ ভীষণ এগো। আর আমাদের মতো যারা মানে যাদের কাছে সত্যি এই ঘটনাগুলো রয়েছে, সত্যি ঘটনাগুলো তোমার কাছে আসুক, তোমার কাছে বলুক। আর তোমার অবশ্যই, না বললে তো মানে আমার পক্ষেও মুশকিল হয়ে যাবে সেটা কন্টিনিউ মানে করা। এটা আমাদের কাছে একটা নেশা, জানো তো, আমার পুরো পরিবারের নেশা, যে ভৌতিক কথা না শুনলে থাকতে পারবো না, এইরকম একটা ব্যাপার। আর এই রাত্রিরে লাইট টাইট অফ করে আমি কিন্তু খুব ভীতু, মানে এই যে ঘটনা বলছি না, আমি রীতিমতো আজকে আমার ঘুম হবে না এরকম একটা ব্যাপার। কিন্তু আমি ভৌতিক কথা শুনতে ছাড়িনি, আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা ঘটনা আমার শুনতে ভীষণ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দিদি। ঠিক আছে, শেষ করছি তাহলে। হ্যাঁ ঠিক আছে গো, গুড নাইট। আবার দেখা হবে। হ্যাঁ, একদম একদম। Good night. তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। এই পরিবারকে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা কিন্তু বেশি শেয়ার করছো না, এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু রাগ করবো। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।